নীতির ঠোঁটে হাসি, কিন্তু চোখগুলো টলমল করছে। মেয়েটা অল্পতেই গলে যায়। ফারাজ সে মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাই প্লিজ ডিয়ার। সামিয়া তাদের দুজনের কথা বলতে দেখে এতক্ষণ জ্বললেও এখন সে দুঃখ পাচ্ছে। ছোট বয়সের আবেগ, তারই বা কী দোষ? রাফিয়া তা দেখে ভেঙচি কেটে বলল, এতটুকু বয়সেই এত আবেগ আসে কিভাবে, তাও এত বড় লোকের প্রতি? ঢং। রিজু রাফিয়াকে হালকা ধমকের সুরে বলল, এরকম করছিস কেন? বাচ্চা মানুষ, বোঝাতে হবে ওদের, বয়সটাই এমন, যা সম্ভব না তা ওদের টানে বেশি। বলে সে গেল সামিয়ার কাছে। মেয়েটা একা একা দাঁড়িয়ে আছে চুপচাপ। রিজু গিয়ে বলল, হেই, আমি রিজু। সামিয়া একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলল, হ্যালো ভাইয়া। রিজু দেখলো সামিয়া ফারাজ এবং নীতির দিকে তাকিয়ে আছে। সে তাই এবার সোজা জিজ্ঞেস করলো, তুমি ফারাজ ভাইকে পছন্দ করো? সামিয়া চমকে তাকালো। রিজু হেসে বলল, ভয় পাবে না, আমি কিছু বলবো না কাউকে। সামিয়ার লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল। হুম। রিজু ফাজলামো করে বলল, এত বড় কাউকে? ফারাজ ভাই তোমার থেকে 18-19 বছর বড়। ভাবতে পারছো তোমার বিয়ের বয়স হতে হতে তার চুল দাড়ি পাকা শুরু করে দিবে? সামিয়া অবাক হয়ে বলল, কেন? উনি তো অনেক সুন্দর। এখন সুন্দর, পরে আর থাকবে না। তখন তো সবাই বলবে সামিয়ার জামাই বুড়ো। সামিয়া ভাবনায় পড়ে গেল। রিজু বুঝলো কাজ হয়েছে তার কথায়। ফায়াজের সৌন্দর্য দেখে সামিয়া আকর্ষিত হয়েছিল। সবই বয়সের দোষ। রিজু চোখের ইশারায় রাফিয়াকে বোঝালো। দেখেছিস, বুঝে গেছে। রাফিয়া মিটমিটিয়ে হাসছে। ফায়াদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপরাজিতার দিকে, যার কারণে অপরাজিতা তাকাতেও পারছে না, অন্যদিকে তাকাচ্ছে বারবার। এক পর্যায়ে অপরাজিতা বিরক্ত নিয়ে ফায়াদের দিকে তাকিয়ে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? চোখে চোখ পড়ে আবারও চোখ সরিয়ে ফেলল সে। লজ্জা লাগছে অপরাজিতার খুব, অথচ সে ভাবতো তার লজ্জা নেই। তা দেখে ফায়াদ বাঁকা হাসলো, বলল, মেয়ে দেখতে এসেছি তো। অপরাজিতা মাথা নিচু করেই শাড়ির আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে মিনমিন বলল, তাই বলে এইভাবে তাকিয়ে থাকবেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আমার তো লজ্জা করে। ফায়াদ অধর কোণে হাসি রেখেই অপরাজিতার হাত থেকে আঁচল ছুটিয়ে তা ছেড়ে দিয়ে বলল। তাকেও দেখে পারলে? ফায়াদের কথায় কি যেন একটা ছিল। অপরাজিতা ভাবলো তাকে কি চ্যালেঞ্জ করলো। এখন তো সে তাকাবেই। মাথা তুলে তাকালো ফায়াদের দিকে। চোখে চোখ পড়ে গেল, ভিতরটা কেঁপে উঠল। লজ্জাকে এবার আর চোখ সরাতে দিল না সে। ফায়াদ তা দেখে দুষ্টু হাসলো। অপরাজিতার চোখের দিকে তাকিয়ে এক কদম বাড়ালো সে। অপরাজিতা খানিকটা নড়ে উঠল। আরও এক কদম বাড়াতেই অপরাজিতা এক কদম পিছাতে চাইল, কিন্তু পারল না। ফায়াদ তার কোমরে হাত দিয়ে তাকে এক কদম পেছানোর পরিবর্তে এক কদম নিচের দিকে নিয়ে এসে দূরত্ব ঘুচিয়ে ফেল। অপরাজিতা খিচে চোখ বন্ধ করে ফেল। ফায়াদের বুকে হাত দিয়ে নিজেকে ব্যালেন্স করলো। ফায়াদ এক হাতে অপরাজিতার কোমর ধরে আরেক হাত দিয়ে অপরাজিতার চুলগুলো গুছিয়ে দিয়ে গালে হাত বুলিয়ে বলল, চোখ খোলো। অপরাজিতা চোখ বন্ধ করে না বোধক মাথা নাড়ালো। ফায়াদ রসিকতা করে বলল, আমাকে দেখবে না? অপরাজিতা এবার ফায়াদের বুকে মাথা গুজে দিল। মুখ লুকিয়ে বলল, এমন করেন কেন? লজ্জা পাচ্ছি তো। ফায়াদ এবার শব্দ করে হেসে দিল। শব্দ করে হেসে অপরাজিতার জড়িয়ে ধরল। অপরাজিতা সে হাসির শব্দ শুনে ফায়াদের বুকে চিমটি কাটল। ফায়াদ অপরাজিতার হাত ধরে বলল, চিমটি কাটো কেন? আমার ইচ্ছা। ফায়াদ অপরাজিতাকে বুকে থেকে সরিয়ে মুখের দিকে তাকিয়ে রইল। অপরাজিতা এই দৃষ্টি দেখে বলল, কি? ফায়াদ অপরাজিতার গালে হাত বুলিয়ে সম্মোহিনী কণ্ঠে বলল, ইচ্ছে তো আমার অনেক কিছু করছে। অপরাজিতা ঢোক গেলে বলল, কে ইচ্ছে?
ফাহাদ টান দিয়ে অপরাজিতাকে আবারও নিজের কাছে নিয়ে এলো। অপরাজিতা কেঁপে উঠল। ফাহাদ অপরাজিতার মুখের দিকে ঝুঁকে বলল, তার দৃষ্টি অপরাজিতার সেই রাঙানো ঠোঁটের দিকে। ফাহাদ আর একটু কাছে ঝুঁকতে অপরাজিতা চোখ বন্ধ করে ফেল। কিছুক্ষণ পর অপরাজিতা অনুভব করলো তার ডান গালে এক উষ্ণ ঠোঁটের ছোঁয়া। শিহরিত হলো সে। ফাহাদ অপরাজিতার কানের কাছে কাঁধে মাথা রেখে বলল, কিছু ইচ্ছে আপাতত বাকি থাকুক, সময় মতো পূরণ করে নেব। বলে সে অপরাজিতাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। অপরাজিতা আস্তে করে চোখ খুলে দেখলো ফাহাদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখ করে। তা দেখে অপরাজিতার মুখেও হাসি ফুটল। ফাহাদ অপরাজিতাকে পাশে এসে দাঁড়াতে বলল। অপরাজিতা গিয়ে ফাহাদের পাশে দাঁড়ালো। ফাহাদের কাঁধে মাথা রাখলো। কিছু মুহূর্ত কেটে গেল। নীরবতা ভেঙে অপরাজিতা বলল। ফাহাদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। অপরাজিতা ফাহাদের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জিজ্ঞেস করছিলেন না আমার প্রতি আপনার চাহনি কেমন? মারাত্মক চাহনি। ডুবে যাই সেই চাহনিতে আমি। সেই দৃষ্টি দেখলে হৃদয় স্পন্দন বেড়ে যায়। আমি ফাহাদ অপরাজিতার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। শান্ত কণ্ঠে শোধালো, বেসামাল হচ্ছে আমি। তোমার অনুভূতি প্রকাশ বেসামাল করে দেয় আমায়। তুমি সফল। পাগল হয়ে যাচ্ছে আমি তোমার জন্য। তোমাকে নিয়ে কল্পনা করতে ভাল লাগে, না দেখলে অস্থির অস্থির লাগে। যখন তখন দেখতে মন চায়। আমারও তখন তোমার মতো করে প্রেম প্রেম পায়। একটু থেমে সেই চোখে চেয়ে বলল, তোমার ভালোবাসায় জিতে গিয়েছে। ভালোবাসা অপরিচিত, ভালোবাসি তোমাকে। অপরাজিতা থম মেরে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সে ভুল কিছু শুনে ফেলেছে। সে কি আদৌ সঠিক শুনছে কি না তা নিয়ে তার সন্দেহ হচ্ছে। ফাহাদ এখনও তাকিয়ে আছে অপরাজিতার দিকে। অপরাজিতার মনোভাব এখন তার চেহারা দেখে বুঝতে পারছে না সে। অপরাজিতা কি বলবে তা তো মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে। তার লাগছে যেন সে সব কিছু একসাথে পেয়ে গিয়েছে হঠাৎ, যার কারণে অনুভূতিরা সব একসাথে দলা পাকাচ্ছে। সে কিছু বলার চেষ্টা করলো। আপনি আমাকে আপনি থেমে গেল অপরাজিতা। সে বলতে পারল না। অস্থির লাগছে তার। এত খুশি সে রাখবে কোথায়? তার ডাক্তার সাহেব তাকে ভালোবাসে বলেছে। তার ভালোবাসা সফল। ডাক্তার সাহেব তাকে ভালোবাসে। তার ভালোবাসা পরিপূর্ণভাবে দুপাক্ষিক। এসব ভেবে ক্রমেই অস্থির হয়ে উঠেছে সে। অপরাজিতাকে এমন অস্থির হতে দেখে ফাহাদ তার হাতের মুঠোয় অপরাজিতার হাত নিয়ে বলল, রিল্যাক্স রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। অপরাজিতা ফাহাদের কথা শুনল। লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে কোনো সময় কেঁদে দিবে। ফাহাদ কিছু বলতে যাবে, তখনই সামির এসে বলল, ভাই আমাদের নিচে যেতে বলছে। ফাহাদ সেদিকে তাকিয়ে বলল। আসছি। অপরাজিতা নিজেকে সামাল দিল। ফাহাদ ইশারায় জিজ্ঞেস করলো, ঠিক আছে? অপরাজিতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। তারা সবাই নিচে নামলো। নিচে গিয়ে বসতেই আসিফ ইসলাম এবং ফারদিন আহমেদ জানালেন সবাইকে যে আগামী শুক্রবার জুম্মা নামাজের পর তাদের আকদ হবে ঘরোয়াভাবে। পরবর্তীতে অনুষ্ঠান করে মেয়ে তুলে দেওয়া হবে। খবর শুনে উপস্থিত সবাই খুশি হলো। ছোট আবির তো লাফাচ্ছে আপুর বিয়ে বিয়ে করে। সবাই মুখে হাসি। হঠাৎই অপরাজিতা এর মাঝে ভ্যাঁ করে কেঁদে দিল। হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে। ভীষণভাবে কান্না করছে। কান্না দেখে সকলে অস্থির হয়ে উঠল। রামিসা বেগম তো মেয়ের কাছে এসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। সবার ধারণা বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য সে কাঁদছে। কিন্তু সে কেন কাঁদছে তা একমাত্র ফাহাদ জানে। ফাহাদের মন চাচ্ছে মেয়েটাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে। উফ, মেয়েটাকে কান্না করতে সে নিষেধ করেছিল। অপরাজিতার কান্না তার সহ্য হচ্ছে না। রামিসা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন,
আরে পাগলি মেয়ে, আমার কান্না করিস কেন? এখনই পাঠিয়ে দিচ্ছি না। আসিফ ইসলাম মেয়েকে বলেন। আম্মাজান তুমি খুশি না? অপরাজিতা ফোপাতে ফোপাতে বলল। তুমি যা করবে তাতেই খুশি আমি। বলে সে আর চোখে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ তাকে ইশারায় কাঁদতে মানা করলো। অপরাজিতা মাথা হেলিয়ে বোঝালো সে ঠিক আছে। ফাহাদ চোখ দিয়ে আশ্বস্ত করলো যে সে আছে অপরাজিতার সাথে। অপরাজিতার কান্না থামলো ধীরে ধীরে। রিজু বলল, ভাইয়া আর অপরাজিতা পাশাপাশি আসো, একটু ছবি তুলি ও একটা। রামিসা বেগম তখন বললেন, হ্যাঁ, তোমরা ছবি তোলো, ততক্ষণ না হয় ভাই আপা আপনারা আসুন, খাবার খেয়ে নেন। বাচ্চারা সবাই একসাথে খাবেনি। বড়রা সবাই ডাইনিংয়ে গিয়ে বসলো। ফাহাদ অপরাজিতার পাশাপাশি বসলো। রিজু ছবি তুলবে তাদের। ছবি তোলার মধ্যেই ফাহাদ সবার আড়ালে অপরাজিতার হাত মুষ্টিবদ্ধ করলো। ফাহাদ জানে, তবুও আস্তে করে জিজ্ঞেস করলো, কেঁদেছো কেন? অপরাজিতা মাথাটা নিচু করে বলল, আমি আসলে অনুভূতি সামলাতে পারছিলাম না, সব একসাথে কান্না হয়ে গিয়েছে। উফ, কথা পরে বলবো তোমরা। উফ, কথা পরে বলো তোমরা, ফোনের দিকে তাকাও। তারপর সকলে মিলে বেশ অনেকগুলো ছবি তুলল। ছবি তোলার পর্ব শেষ হতে তাদেরও ডাক পড়ল ডাইনিংয়ে। খাবার খেতে বসে রিজু পড়ল বিপাকে। খেতে বসার শুরু থেকেই সে খেয়াল করছে সামিয়া নামের মেয়েটি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। এ আবার কেমন জ্বালা, এভাবে তো খাওয়া যায় না। রিজু তার পাশে বসা রাফিয়াকে খোঁচা মেরে নিচু স্বরে বলল, এই এই পিচ্ছি মাইয়া আবার আমার দিকে তাকায় আছে কেন? রাফিয়া ভালোভাবে দেখল সামিয়াকে, তারপর মাথা নিচু করে হেসে দিল। রাফিয়াকে হাসতে দেখে ভ্রু কোচকালো রিজু। রাফিয়া রিজুকে একইভাবে নিচু স্বরে বলল, আরও বোঝা যায়, দেখো গিয়ে ওই মেয়ে তো উপর বাস খেয়েছে, সামলাও এবার ঠেলা, আমি হেল্প করব না এবার। বলে সে খাওয়ায় মনোযোগ দিল। রিজু সামিয়ার দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিল। সে এসব বাচ্চার ঝামেলায় জড়াতে চায় না। কোন দুঃখে গিয়েছিল এরে বোঝাতে। এরই মাঝে রিজু দেখল সামিয়া তার দিকে তাকিয়ে লজ্জা মাখা হাসি দিয়েছে। তা দেখে রিজু সাথে সাথে খাবারের দিকে মনোযোগ দিয়ে বলল, আল্লাহ বাঁচাও। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হলো ফাহাদের। বাসায় প্রবেশ করেই ছেলেগুলো সব রুমে না গিয়ে সোফায় গা এলিয়ে দিল আগে। রাফিয়া রুমে গিয়েছে ফ্রেশ হতে। ফায়াত কিছুক্ষণ বসে তারপর তার বাবা আর ভাইয়ের ঠেলে ঠুলে পাঠালো ফ্রেশ হতে। সকলে ফ্রেশ হয়ে আবার সোফায় রুমে বসলো। ফারদিন আহমেদ বসেই বলেন, শেষ পর্যন্ত বিয়ে করছো তাহলে? ফায়াত মুচকি হাসলো। ফারাজ বলল, করবে না আবার? তোমার ছেলে প্রেমে একেবারে হাবুডুবু খেয়ে ডুবে গিয়েছে। খেয়াল রাখা, চোখে চোখে কথা, আরও কত কী যে দেখলাম। আরে ভাই, তুমি এত রোমান্টিক কিভাবে হলে বলো তো? কোনো মেয়ের সাথে কখনো ফ্লার্টও তো করতে দেখলাম না। নীতি তাদের কথাবার্তা শুনে অবাকই হচ্ছে। এদের সাথে যত থাকে ততই অবাক হয়। এরা এমনভাবে কথা বলে যেন সবাই সবার বন্ধু। কত সুন্দর বন্ডিং তাদের, মাশাল্লাহ। আখি বেগম সবার জন্য চা নিয়ে এসেছে। রিজু সবার আগে এক কাপ চা নিয়ে বলল, এটা এখন খুব দরকার ছিল ফুপি, থ্যাংক ইউ। ফায়াদ আর ফারাজ একসাথে উঠে বলল, চা খাবো না মা? আখি বেগম দুজনের দিকেই তাকালেন একবার করে, তারপর হেসে দিয়ে বলেন, জানি এনেছি কফি। আর নীতি, চা খাও তো। হ্যাঁ হ্যাঁ। আখি বেগম আর রাফিয়ার আম্মুও বসলো চা নিয়ে। সকলে ফায়াদের বিয়ে নিয়ে কথা বলছে। ঘরোয়াভাবে আকদ হলেও কিছু আয়োজন তো করা লাগবেই, সে বিষয়ে আলোচনা হচ্ছে। অপরাজিতা শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। তখন আবির এসে বলল, আপু তুমি কি চলে যাবা?
অপরাজিতা ভাইকে জড়িয়ে নিয়ে বলল। এখন না তোকেও আরও বোকা বাকি আছে আমার। আবির অভিযোগ করে বলল। বকলে কেন? অপরাজিতা গালগুলো টেনে দিয়ে বলল। চলে গেলে তো আর কাউকে বকবো না, তাই সব বোকা একসাথে দিয়ে যাব, ভালো হবে না? আবির গাল ফোলালো। অপরাজিতা হেসে দিল। তার ডাক পড়েছে। বসার রুমে গিয়ে দেখলো মা খালামণি সব কিছু গুছিয়ে রাখছে। আসিফ ইসলাম সোফায় বসে আছেন। ডাকলেন, এদিকে আসো আম্মা। অপরাজিতা গিয়ে বাবার পাশে বসলো। আসিফ ইসলাম মেয়েকে বললেন, তুমি আমার উপর রাগ করনি তো? অপরাজিতা বাবার দিকে তাকিয়ে রইল। তারপর বাবার বুকে মাথা রেখে বলল, মোটেও না বাবা, তোমার উপর আমার একটুকু রাগ নেই। আসিফ ইসলাম আবার জিজ্ঞেস করলেন। তুমি খুশি তো আম্মা? অপরাজিতা সে কথার জবাব না দিয়ে বাবাকে বলল, বাবা কখনো বলা হয়নি, তবে জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। মেয়ের কথা শুনে আসিফ ইসলাম হেসে দিলেন। তার চোখের কোণে পানি চলে আসলো, তবে তিনি তা প্রকাশ করলেন না। বলেন, আমিও ভালোবাসি আম্মা। আবির এসে গাল ফুলিয়ে বলল, আমাকে বাসো না। আসিফ কিছু বলার আগেই অপরাজিতা বলল, না বাসে না। আবির গাল ফুলিয়ে বাবার দিকে তাকালো। তা দেখে আসিফ ইসলাম হেসে দিলেন। অপরাজিতা আবিরকে ভেঙচি কেটে বলল, বাসি তো আব্বা, আপনাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমাকে বেশি বাসে। রামিসা বেগম ছেলে মেয়েদের কাণ্ড দেখে কাজ করছেন আর মুচকি হাসছেন। আমিনা বেগম বোনকে বলল, তোমার মেয়েটা বড় হয়ে গেছে আপা। রামিসা বেগম এক পলক মেয়ের দিকে তাকালেন, তার মুচকি হাসলেন, মনে মনে বললেন, বড় হয়ে গিয়েছে, কাউকে মনের মাঝে যতন করে ভালোবাসতেও জানে আমার মেয়ে। এখন সুখে থাকুক সে। শুতে শুতে বেশ রাত হয়ে গেল। ফায়াদরা অনেকটা সময় গল্প করে তারপর শুতে গেল। বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তিরা সব সয়ে গেল। প্রশান্তি বয়ে গেল। দেহের শান্তির সাথে মনের শান্তিও বিরাজ করছে। চোখ বন্ধ করলেই সেই মায়াময়ী ফুল ভেসে আসে চোখের সামনে। এ যেন কী অনুভূতি তা কেবল যে ভালোবাসে সে জানে। বেশ কিছুটা সময় পর ফায়াদ গিটারের সুর শুনল। রাতের সাথে গিটারের সুর পাল্লা দিয়ে বাড়ছে তা বুঝতে পারল ফায়াদ। তার রুম থেকে আবছা আবছা শোনা যাচ্ছে। এই সুর কোথা থেকে আসছে তা বুঝল ফায়াদ। দিনের বেলা সকলের সাথে হাসি খুশি থাকলেও রাতে কার সাথে অভিনয় করবে? রাতের আধারে অভিনয় করা যায় না। নিজের সাথে অভিনয় করতে করতে রাতে সে অভিনয়ের বাঁধ ভেঙে যায়। সবাই হয়তো শুনল সে গিটারের সুর, কিন্তু কারোর কিছু করার নেই। যার বেদনা সেটা শুধুই তার। বাকিরা যতই বলুক আমি বুঝি, কিন্তু কেউ কারোর বেদনা বোঝে না। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। চোখের পাতায় তার ভালোবাসা ভাসছে, কিন্তু কানে কারোর ভালোবাসা হারিয়ে যাওয়ার করুণ সুর আসছে। কিছু লাইন আবছা ভাবে ভেসে আসলো কানে। তুমি আমায় ডাকলা না গো, তুমি রইলা দূরে, তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে। বাহিরে মেঘ করেছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কখন যেন বৃষ্টি এসে ভিজিয়ে দেয় ধরণীকে তার স্নিগ্ধতায়। বৃষ্টি আসার পূর্বের বাতাসটা একেবারে দেহ ও মন শীতল করার বাতাস। বর্ষণের আভাস পেলেই অনেকের মনে প্রেম জাগে। কারোর জাগে ভালোবাসার মানুষের প্রতি, আবার কারোর জাগে স্বয়ং বর্ষণের প্রতি। কিন্তু ফারাজের আপাতত তাতে মন নেই। অফিসে গিয়ে ফারাজ মাথা ধরে বসে আছে তার কেবিনে। এখন আর ফারদিন আহমেদ তেমন একটা আসেন না অফিসে, দরকার পড়লে আসেন। ফারাজের ওপর সবটা ছেড়ে দিয়েছেন তিনি। রাতে ঘুম না হওয়ার কারণে এখন মাথার যন্ত্রণায় ভুগছে সে। চোখ লাল হয়ে আছে তার। সকালবেলা মাকে কোনো রকম বুঝিয়ে দিয়ে অফিসে এসেছে। আঁখি বেগম বলেছিলেন অফিসে যেতে না, কিন্তু ফারাজের যে সেই রুমে থাকতেও ভালো লাগে না।
একাকিত্ব ঘিরে ধরে। সকাল থেকে মাথা ব্যথা নিয়ে বসেছিল, এখন আর সহ্য হচ্ছে না তার। তাই নীতিকে পাঠিয়েছে একটা ব্ল্যাক কফি আনতে। কারো শব্দ শুনে মাথা তুলে তাকালো ফারাজ। নীতি কফি এগিয়ে দিল। ফারাজ কফি হাতে নিল। কফি চুমুক দিতে গিয়েও দিল না। নীতি দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, চিনি দেন নাই তো? নীতি বোকার মতো বলল, চিনি কে দেয় ব্ল্যাক কফিতে? ফারাজ নীতির দিকে ইশারা করে তাকালো। পরক্ষণেই নীতি বুঝলো কে দেয়। নীতি নিজের প্রশ্ন নিজেই বোকা হয়ে গেল। লজ্জিত হয়ে বলল, ও হ্যাঁ, আমিই দিতাম। নীতির বলার ভঙ্গিতে হেসে দিল ফারাজ। সাথে সাথেই আবার চোখ মুখ কুচকে ফেললো মাথার যন্ত্রণায়। নীতি ফারাজকে ভুগতে দেখে চিন্তিত স্বরে বলল, বাসায় চলে যান স্যার। ফারাজ কফিতে চুমুক দিতে দিতে বলল, না, বাসায় রুমে বসে থাকার কোনো মানেই হয় না। নীতি আবার প্রতিবাদী সুরে বলল, এখানেও তো কোনো লাভ হচ্ছে না, এসে শুধু বসেই আছেন। মাথা ব্যথায় কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার, তার থেকে অফিসে না থাকাই ভালো। ফারাজ নীতির কথা শুনে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল নীতির দিকে বেশ কিছুক্ষণ। নীতি ফারাজের এমন দৃষ্টি দেখে ভাবনায় পড়ে গেল। সে কি ভুল কিছু বলেছে? ভাবা শেষ করে ফারাজ এবার মুখ হলো। নীতিও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কি বলবে তা শোনার জন্য। ফারাজ চেয়ারের থেকে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, ইউ ক্যান ওয়াইট নীতি, আপনি একেবারেই ঠিক বলেছেন। অফিসে বসে থাকার কোনো মানেই হয় না। আমাদের ঘুরতে যাওয়া উচিত, চলেন। বলে সে নীতিকে কথা বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। নীতি থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। সে কি বুঝলো আর তিনি কি বুঝলেন? ফারাজ কেবিন থেকে বের হয়ে নীতিকে গলা বাড়িয়ে আবার বলল, আসুন নীতি। নীতি ফারাজের ডাক শুনে নিজেকে সামলে ফারাজের সাথে সাথে গেল। এটাও ভালো, অফিসে থাকার থেকে বাহিরে মাইন্ড ফ্রেশ করাটা ভালো আইডিয়া। তাই নীতি আর বাধা দান করেনি ফারাজকে। বাবার গাড়িটা এখন ফারাজ চালায়, ফাহাদের তো নিজের আছেই। ফারাজ ভাবছে একটা বাইক কিনবে, যেটাতে হুটহাট করে বেরিয়ে যাওয়া যাবে নিজের মতো করে ঘোরার জন্য। গাড়িতে বসে এই কথাটাই শেয়ার করলো নীতির সাথে ফারাজ। নীতি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিনতে পারবেন স্যার, আমার বাইক অনেক পছন্দ। ফারাজ নীতির এক্সাইটমেন্ট দেখে বলল, আরে বাহ, তাহলে আপনিই কিনেন একটা। নীতি মন খারাপ করে বলল, চালাতে পারি না, বাবা বলেছিল শেখাবে, কিন্তু। ফারাজ নীতির মন খারাপ দূর করার জন্য বলল, আমি শেখাবো, টেনশন কিসের? নীতির মন অন্যদিকে নেওয়ার জন্য ফারাজ এবার নীতিকে ডেকে বলল, আপনি কি জানেন নীতি, আপনাকে কুর্তিতে অনেক সুন্দর লাগে। হঠাৎ প্রশংসা শুনে নীতি একটু লজ্জা পেল। ঠোঁটের কোণে হাসি ফুটল হালকা। তা দেখে ফারাজ দুষ্টুমি করে গাড়ি চালাতে চালাতে বলল, ও মা, আপনি লজ্জা পাচ্ছেন? এক কথায় যেন নীতি লজ্জায় আরও বেড়ে গেল। সে বাহিরে তাকিয়ে বলল, একদম না। ফারাজ শব্দ করে হেসে দিল। নীতি আর ফারাজের দিকে ঘুরল না, বাইরের তাকিয়ে রইল। ফারাজ হাসি থামিয়ে এবার স্বাভাবিকভাবে বলল, একদম সত্যি করে বলছি, আপনাকে সুন্দর লাগছে। আপনাকে শাড়িতেও বোধ হয় খুব সুইট লাগবে, ট্রাই করতে পারেন। ফারাজের মনোযোগ রাস্তায়। নীতি তাকালো ফারাজের দিকে, বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সামনে মনোযোগ দিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? ফারাজ ঠোঁটের কোণে হাসি রেখে জবাব দিল, এমন একটা জায়গা যেটা আপনি অনুভব করেননি কখনো, গেলে বুঝতে পারবেন। বাকিটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। গাড়ি থামলো বেশ দূরে নদীর পাড়ে। নীতি গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে রইল। চারিদিকে দারুণ বাতাস। বাতাসের দরুন নদীতে ছোট বড় ঢেউ খেলা করছে। অনেকেই এসেছে ঘুরতে। নীতি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, নদীর পাড়ে ঘুরতে এসেছে? ফারাজ গাড়ি লক করে নদীর দিকে তাকিয়ে বলল, নদীর পাড়ে নয়, আমরা আসলে নদীতে ঘুরতে এসেছি। বলে হাত দিয়ে নৌকোর দিকে ইশারা করলো ফারাজ।
নৌকো দেখে নীতি ঢোক গেল। ভীত স্বরে বলল, আমি যাব না। আকাশের অবস্থা দেখেছেন? তারপর এই ছোট্ট ছোট্ট নৌকা। না না, আমি যাব না। ভয় পাচ্ছেন কেন? আপনিও সাঁতার জানেন, আর আমিও। আর যদি বৃষ্টি আসে তাহলে তো দারুণ ব্যাপার হবে। নদীর মাঝে বৃষ্টি বিলাস, এ যে আনন্দ এক অনুভূতির সৃষ্টি করবে।